আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাস 5 এই যে সায়েন্স 2026 নতুন বইয়ের তোমাদের এই ভিডিওটা আমরা শেয়ার করব। ওকে, দেখো ক্লাস 5 এ যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদেরকে আমি কিন্তু বছরের শুরু থেকেই বলছি, তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু বিজ্ঞানে 50 মার্ক রয়েছে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 50 মার্ক, অর্থাৎ মোট 400 মার্কের 5টা সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে। তার ভিতরে বিজ্ঞান কিন্তু অন্যতম। ঠিক আছে, তাহলে চলো আমরা তোমাদের সাথে আজকে শেয়ার করব হলো এই যে বোনস আবাসস্থল। ওকে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা বলি যে এই যে এখানে কিন্তু আমরা এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, তাই তোমরা যারা এখনো এই ভিডিওগুলো দেখো নাই তারা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলেই তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে, তোমরা তোমাদের সময় মতো করে দেখে নিবে। এখান থেকে আমরা একটু ব্যতিক্রমধর্মী আলোচনা করে থাকি সাধারণত, কারণ হলো তোমরা যারা বৃত্তি দিবে তোমরা নিজেরাও জানো যে বৃত্তি পরীক্ষা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এবং সবচেয়ে মেধাবী স্টুডেন্ট যারা আছে তারাই কিন্তু এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাই তোমাকে অবশ্যই কি করতে হবে, বইয়ের যে ইগুলো রয়েছে, টপিক গুলো রয়েছে, এগুলোকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। এ টু জেড তোমাকে বেছে বেছে খুব সুন্দর করে পড়তে হবে, সেই সাথে সাথে তোমাকে কি করতে হবে, লেখার অভ্যাস করতে হবে। ঠিক আছে, আমরা এখানে তোমাদের সাথে প্রথমে শেয়ার করছি ভিডিওগুলো, তারপরে আমরা তোমাদের কোশ্চেনে চলে যাব। ওকে, তোমরা যদি আমাদের সাথে থাকো আমরা তোমাদের সাথে থাকবো একদম বৃত্তি পরীক্ষার শেষ অবধি পর্যন্ত, অর্থাৎ 2026 সালের পুরো ডিসেম্বর মাস জুড়েই আমরা তোমাদের সাথে থাকবো। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে আমরা একটু শুরু করি এখান থেকে। দেখো, বনজ আবাসস্থল, যখন কোনো স্থানে প্রকৃতিগতভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায় তখন সেখানে বনের সৃষ্টি হয়। দেখো বনটা কিভাবে সৃষ্টি হয়, এই যে তোমরা একটু এই পিকচারটা দেখো, এই পিকচারটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে বনজ যে জন্ম হয়, ঠিক আছে, বনজ যে আবাসস্থল সেটা হলো বনটা জন্মায় সাধারণত কোনো একটা স্থানে, অর্থাৎ নির্দিষ্ট এলাকায় যদি প্রচুর পরিমাণ যদি গাছ গাছালি যদি সৃষ্টি হয় বা জন্মায় তাহলে সেখানে কিন্তু বন সৃষ্টি হয়। ওকে, যেমন দেখো আমাদের দেশের শালবন, দেখো আমাদের দেশের শালবন তুমি খেয়াল করে দেখবা, যারা দেখছো তারা জানো। তারপর সুন্দরবন, তারপর বনের উদ্ভিদ সমূহের মধ্যে শাল বা গজারি, মেহগনি, সুন্দরী, গেওয়া, গর্জন অন্যতম। ওকে, দেখো এই সকল জিনিসগুলো কিন্তু কি কি প্রচুর পরিমাণে একটা জায়গায় জন্মিয়েছে বলেই কিন্তু এগুলোকে বন বলা হয়। এছাড়াও আছে কি গুল্ম, তীর্ণ, তারপরে মশ ও ফার্ন জাতীয় উদ্ভিদ। বনজ পরিবেশকে অনেক প্রাণী বসবাস করে, যেমন দেখো বনজ প্রাণী পরিবেশে কি অনেক প্রাণী বসবাস করে। এই যে দেখো এই যে হরিণ আছে, বানর আছে, তারপরে এই যে বাঘ আছে, ঠিক আছে, পশু পাখি অসংখ্য প্রাণী কিন্তু এই বনে কিন্তু বসবাস করে থাকে। ঠিক আছে, এবার দেখো আমাদের যেমন আমাদের সুন্দরবনে বাঘ, হরিণ, বানর, কুমির, বিভিন্ন ধরনের পাখির আবাসস্থল। ব্যাঙ উভয়চর প্রাণী, শিশু অবস্থায় ব্যাঙাচি এরা পানিতে থাকে, বড় হয়ে মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে। সাপ, ইঁদুর, কাকড়া মাটির গর্তে বসবাস করে। তারপর দেখো আমাদের দেশে হাতির আবাসস্থল হলো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি। আমাদের দেশে হাতির আবাসস্থল গুলো কোথায়, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমিতে। আমাদের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনেই বাস করে। ওকে, আমাদের দেশে যতগুলো বন অঞ্চল আছে তার ভিতরে সুন্দরবনেই শুধু আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে। এরপর দেখো তৃণভূমি, তৃণভূমিটা কি, দেখো স্থলজ পরিবেশের মধ্যে অনেক স্থানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে, এই ধরনের আবাসকে বলে তৃণভূমি। এখানে এখানে থাকে শন, তারপরে কি নলখা গড়া, তারপরে বিরুৎ, তারপরে গুল্ম জাতীয় উদ্ভিদ। তারপর দেখো প্রাণীদের মধ্যে থাকে হরিণ, কুকুর, খরগোশ, শিয়াল, বাজ পাখি, পেঁচা, হায়না ইত্যাদি। এই সকল তৃণভূমিতে থাকে কি কি প্রাণী, এটাও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পেলে। এবার দেখো মরুষ আবাসস্থল, মরুভূমিতে কিভাবে জীব জন্তু টিকে থাকে সেটা একটু দেখবো। ওকে, মরুভূমি হলো স্থলজ আবাসস্থলের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল। উচ্চ তাপমাত্রা, কম বৃষ্টিপাত, দিন ও রাতের তাপমাত্রা ব্যাপক পার্থক্য এবং শুষ্ক আবহাওয়া মরুষ আবাসস্থলে প্রধান বৈশিষ্ট্য। খেজুর, ফণিমনসা সহ বিভিন্ন ধরনের ক্যাকটাস ও গুল্ম এই অঞ্চলের উদ্ভিদ। দেখো এখানে কি কি উদ্ভিদ জন্মে, এই যে দেখো ক্যাকটাস, তারপরে খেজুর গাছ। এখানকার প্রাণীগুলো কি দেখো কি আছে, এখানে প্রাণী হিসেবে আছে হলো উট আছে,
তারপরে এই যে স্নেক আছে, তারপর কি গিরগিটি সম্ভবত, তারপরে দেখো এই যে চিল আছে বা শকুন আছে, এগুলো কি এই অঞ্চলের প্রাণী। ওকে, তাহলে দেখো এই যে মরুশ আবাসস্থলে প্রাণীদের মধ্যে রয়েছে উট, গিরগিটি, টিকটিকি, সান্ডা, তারপরে কি বিভিন্ন ধরনের পতঙ্গ। ওকে, হ্যাঁ এই যে আমি বলছিলাম যে টিকটিকি বা সান্ডা, সেটাই এটা। ওকে, তাহলে দেখো মরুর পরিবেশের উদ্ভিদ ও প্রাণী, মরুর পরিবেশের উদ্ভিদ ও প্রাণী কি সেটা একটু তোমরা যদি এই পিকচারটা একটু দেখো তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যে এখানে মরু এবং উদ্ভিদে মরু কি মরু অঞ্চলের যে উদ্ভিদ এবং প্রাণী কি সেগুলো মোটামুটি একটা কনসেপ্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওকে, তারপরে দেখো এখানে আছে হলো মেরু অঞ্চল। এবার দেখো মেরু অঞ্চলটা কি সেটা আমরা দেখব। পৃথিবীর কোন কোন অঞ্চলে বরফ থাকে, কি বরফে ঢাকা থাকে, যেমন মেরু অঞ্চল। এই অঞ্চলে খুবই কম উদ্ভিদ জন্মে। দেখো মেরু অঞ্চলটা এমন একটা অঞ্চল যে যেখানে একদম বরফে ঢাকা থাকে। এই যে তোমরা পিকচারটা দেখলেই কিন্তু বুঝতে পারতেছো। এদের মধ্যে আছে কি আর্কম আর্কটিক উইলো। দেখো এদের মধ্যে কি আছে, আর্কটিক উইলো, কটন গ্রাস এবং লাইকেন জাতীয় উদ্ভিদ। ওকে, এখানে কি কি উদ্ভিদ জন্মে দেখো, এখানে উদ্ভিদের ভিতরে জন্মে হলো আর্কটিক উইলো, কটন গ্রাস এবং লাইকেন জাতীয় উদ্ভিদ। কিছু অনন্য বৈশিষ্ট্যের প্রাণী এ অঞ্চলে বসবাস করে। তারপর দেখো যেমন শ্বেত ভাল্লুক এই যে সাদা ভাল্লুক যেটা সেটা, সিল, তারপরে পেঙ্গুইন গুলো বসবাস করে। তারপরে এই যে সিল গুলো বসবাস করে কোথায়, এগুলো সবগুলো বসবাস করে হলো তোমার হলো মেরু অঞ্চলে। ঠিক আছে, মেরু অঞ্চলটা কি যেখানে কি থাকে, সারা বছরই বরফে ঢাকা থাকে। ওকে, এই অঞ্চলগুলোকে বলে। এবার দেখো জলজ আবাসস্থল, এটা আমরা দেখবো। ওকে, জলজ আবাসস্থল, সারা বছর পানি থাকে এমন আবাসস্থল গুলোকেই জলজ আবাসস্থল বলে। অর্থাৎ যেখানে সারা বছর পানি থাকে সেটাকে জলজ আবাসস্থল বলে। সেটা হতে পারে সমুদ্র, নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি হলো জলজ আবাসস্থল। এবার একটু খেয়াল, এই জায়গায় একটু খেয়াল করো, এসব আবাসস্থলের পরিবেশেরও ভিন্নতা রয়েছে। এর মধ্যে একটি হলো স্বাদু পানির জলজ আবাসস্থল, যেমন নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি। আবার এই পরিবেশে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, পদ্ম, কচুরিপানা, খুদিপানা, তারপর টোপাপানা ও বিভিন্ন ধরনের শৈবাল। দেখো এই যে এখানে তোমরা একটু যদি খেয়াল করো তাহলে দেখবে যে এখানে কি কি জন্মায়। ঠিক আছে, জলজ আবাসস্থলে যে ইগুলো আছে সেটা একটু দেখতে পারবে। তারপর দেখো প্রাণীদের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস সহ অনেক ধরনের মাছ, কুমির, কাছিম, কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি ইত্যাদি। ওকে, এবার আমরা আসবো হলো সামুদ্রিক আবাসস্থল, এটা আমরা দেখব। জলজ পরিবেশ হলেও সমুদ্রের পানি নদী, পুকুর, খাল ও বিলের পানি থেকে আলাদা। সমুদ্রের পানি কি লবণাক্ত। এই পানিতে যে সকল উদ্ভিদ ও প্রাণী বাস করে তারা সাধারণত নদী, পুকুর বা খাল বিলে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী থেকে আলাদা। সামুদ্রিক পরিবেশে প্রধানত উদ্ভিদ হলো, দেখো বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল, যেমন কি ল্যামেনিয়া ল্যামিনারিয়া, এই যে দেখো ল্যামিনারিয়া, তারপর কি সার্গাসাম, এছাড়াও সামুদ্রিক ঘাস এবং এর মধ্যে রয়েছে, তারপর কি এর মধ্যে দেখো রয়েছে কি জস্টেরা এক ধরনের ইয়ার কি, তারপরে ডিউল, তারপরে হ্যালোডিউল আছে ইত্যাদি। সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে রয়েছে তিমি, ডলফিন, অক্টোপাস, হাঙ্গর, লাল কাঁকড়া, তারপরে তারা মাছ, জেলি ফিশ সহ অসংখ্য প্রজাতির মাছ। সমুদ্রের লোনা পানির মাছের প্রধান উৎস হলো কি, দেখো এই যে রূপচাঁদা, তারপরে লৈট্টা, লাক্ষা, কোরাল, সামন, টোনা, ইলিশ ইত্যাদি। ওকে, এগুলো হলো তোমার হলো সমুদ্রের যে ইগুলো হয় সেগুলো। ওকে, তারপর দেখো জলাভূমি কি কিছু কিছু নিচু এলাকা বছরের বেশিরভাগ সময় জলমগ্ন থাকে। অর্থাৎ কিছু কিছু এলাকা কি জলাশয় থাকে, যেমন আমাদের হাওর অঞ্চলগুলো। ঠিক আছে, এগুলো ময়মনসিংহ, তারপর তোমার হলো কি নেত্রকোনা, সুনামগঞ্জ, ঠিক আছে, মৌলভীবাজার, সিলেট এগুলো, তারপরে কি কিশোরগঞ্জ, এই অঞ্চলগুলো কিন্তু এই যে জলাভূমি অর্থাৎ হাওর অঞ্চল এলাকা। ঠিক আছে, এদের বলে জলাভূমি। এসব এলাকায় ঋতু অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি ভিন্ন ভিন্ন হয়। বাংলাদেশের হাওর বাওর ও এ ধরনের জলাভূমি স্বাদু পানিতে হতে পারে, যেমন
কি রাতার গুল, কি হাকা হাকা হাকালুকা, এটা একটু খেয়াল করো। দেখো এই যে রাতার গুল, তারপরে কি হাকালুকি হাকালুকি, হাওয়ার এ ধরনের জলাভূমি। আবার নোনা পানির জলাভূমিও হতে পারে, যেমন সুন্দরবন। পানির গভীরতার সাথে সাথে এখানে জীববৈচিত্র্যের পরিবর্তন হয়। এখানকার বিশেষ উদ্ভিদ হলো কলমি, হেলেঞ্চা, হিজল, করস, তারপরে কি বরুণ ইত্যাদি। এ পরিবেশের বিভিন্ন ধরনের প্রাণী, যেমন এগুলোর ভিতরে আবার প্রাণী রয়েছে কি মাছ, সাপ, ব্যাঙ, জলজ পাখি দেখা যায়। ওকে, এই ছিল হলো আমাদের আজকের আলোচনা, এই অবধি পর্যন্তই থাকবে। এর পরবর্তীতে আমরা এই যে এগুলো নিয়ে আলোচনা করব। তাই তোমরা যারা এখনো আমাদের চ্যানেলে নতুন ভাবে এসেছো বা তোমরা এখন আমাদের চ্যানেলে নতুন জয়েন করেছো, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা দেখতে পাও। ঠিক আছে, তা আজকে ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।